মাঝরাত উত্তরের হিমেল বাতাস যেন ছুরির ফলার মতো কেটে যাচ্ছে চামড়া। চারদিক খুটখুটে অন্ধকার, কেবল দূরে কোথাও থেকে মাঝে মাঝে জ্বলে উঠছে সার্চ লাইটের তীব্র সাদা আলো। সেই আলো কুয়াশা ভেদ করে আছড়ে পড়ছে কাঁটাতারের বেড়ায়। কাঁটাতার একটি রাষ্ট্র, একটি মানচিত্র আর হাজারো মানুষের দীর্ঘশ্বাসের প্রতীক। এই সীমান্তে রাত নামলেই মানুষের চোখে ঘুম থাকে না, থাকে কেবল আতঙ্ক। কখনো কোনো পাচারকারী, কখনো নিছকই পথ ভুল করা কোনো কিশোর, কিংবা হয়তো কোনো গরিব কৃষক। কে কখন এই মৃত্যু উপত্যকায় বলি হবে তা কেউ জানে না। বাতাসে বারুদের একটা ক্ষীণ গন্ধ যেন সবসময় লেগেই থাকে। মাঝে মাঝেই শোনা যায় বুটের ভারী শব্দ। এই কাঁটাতারের এপারে বাংলাদেশ আর ওপারে এক অতিকায় প্রতিবেশী, যাদের বন্দুকের নল সবসময় তাক করা থাকে এপারের বুকে। রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই গর্জে ওঠে রাইফেল, তারপর সব চুপ। হয়তো সকালে দেখা যায় কাঁটাতারে ঝুলছে ফেলানির মতো কোনো কিশোরীর লাশ, কিংবা কোনো যুবকের ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ। এমনই এক থমথমে আতঙ্কগ্রস্ত সকালে এই মৃত্যু উপত্যকায় এসে দাঁড়ালেন একজন মানুষ। তার চোখে আগুন, কণ্ঠে বারুদ। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি। বাতাসে কান পাতলে এখনো শোনা যায় তার সেই গর্জনের প্রতিধ্বনি, যা কেবল সীমান্তেই আটকে থাকেনি, কাঁপিয়ে দিয়েছে খোদ ক্ষমতার করিডোরও। সকাল তখন সবেমাত্র ফুটেছে। ভোরের আলোয় কাঁটাতারের নিষ্ঠুর রূপটা আরো প্রকট হয়ে উঠেছে। সীমান্তে জড়ো হয়েছে হাজারো মানুষ, তাদের চোখে মুখে ভয় আর ক্ষোভের অদ্ভুত এক মিশ্রণ। এমন সময় সেখানে উপস্থিত হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার পরনে সাধারণ পোশাক, কিন্তু তার হাঁটার দৃপ্ত ভঙ্গিতে যেন লুকিয়ে আছে কোন এক মহাকাব্যের নায়কের তেজ। তিনি কাঁটাতারের দিকে আঙুল তুলে তাকালেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তিনি জানেন এই কাঁটাতার শুধু দুই দেশের সীমানা নয়, এটি একটি আগ্রাসী রাষ্ট্রের রক্ত পিপাসার নীরব সাক্ষী। মাইক হাতে তুলে নিলেন তিনি। তার কণ্ঠস্বর মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিল সীমান্তের সেই চিরাচরিত আতঙ্কগ্রস্ত নিস্তব্ধতাকে। এই যে কাঁটাতার দেখছেন, নাসিরউদ্দিনের গলা ভারী হয়ে উঠল। এটা কোনো সীমানা নয়, এটা একটা বধ্যভূমি। আর এই বধ্যভূমির কারিগর হল একটি খুনি রাষ্ট্র। উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল। এত সরাসরি, এত তীক্ষ্ণ ভাষায় কেউ কথা বলে না। সবাই যেখানে কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে সত্যকে লুকিয়ে রাখতে চায়, সেখানে নাসিরউদ্দিন যেন এক নগ্ন তলোয়ার নিয়ে নেমেছেন ময়দানে। খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ এই হত্যাগুলো ঘটিয়েছে। নাসিরউদ্দিনের কণ্ঠ আরো উঁচুতে উঠল। আমি সরকারকে বলবো অবিলম্বে আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য, ভারতকে সেই আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য। তাদের কাছে জবাব চাইতে হবে যে তুমি বাংলাদেশী নাগরিকদেরকে কেন এভাবে পাখির মতো গুলি করে খুন করেছ। তার প্রতিটি শব্দ যেন তীরের মতো বিঁধছিল বাতাসে। তিনি কোনো রাগঢাক করলেন না, সরাসরি ভারতকে আখ্যায়িত করলেন একটি খুনি রাষ্ট্র হিসেবে। ভারত একটি খুনি রাষ্ট্র, তাদের বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, এই খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এটা আমাদের অধিকার, এটা আমাদের বাঁচার দাবি। তার এই কথাগুলো শুধু একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি জাতির দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বছরের পর বছর ধরে সীমান্তে যে রক্ত ঝরেছে, যে মায়ের বুক খালি হয়েছে, তার কোনো বিচার হয়নি। বাংলাদেশ সরকার সবসময় প্রতিবাদ লিপি পাঠিয়েছে, পতাকা বৈঠক করেছে, কিন্তু লাশের সারি কমেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি যেন সেই হাজারো লাশের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক ন্যায় বিচারের দাবি তুললেন। এরপর তিনি দৃষ্টি ফেরালেন দেশের ভেতরের দিকে, যারা এই সীমান্ত রক্ষার দায়িত্বে, সেই বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের দিকে। তার কণ্ঠে এবার ক্ষোভের পাশাপাশি ঝরে পড়ল গভীর আক্ষেপ। আমাদের দেশের নাগরিকদের রক্ষা করতে হবে ঠিকই, কিন্তু কিভাবে? এজন্য আমাদের বাংলাদেশে যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। তিনি ক্ষোভের সাথে বললেন, আপনারা বিজিবির হাতে একটা খেলনা পিস্তল ধরিয়ে দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করো, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদের। তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি দিতে হবে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে। তিনি তুলে আনলেন বিজিবি জওয়ানদের মানবতার জীবনের কথা। সারা রাত মশার কামড় খেয়ে তারা পেট্রোলিং করে আর বেতন পায় মাত্র 10 টাকা। এই দিয়ে কি বিজিবি ভাইরা শক্তিশালী হবে? কখনোই না। তাদের বেতন বাড়াতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে, তাদের আত্মসম্মান ফিরিয়ে দিতে হবে। কথা বলতে বলতে তার চোখ যেন কোনো এক গভীর ক্ষতে আটকে গেল। আপনাদের কি পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? 2009 সালের সেই কালো দিনটির কথা। অনেক বিডিআর ভাইকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দেশের শ্রেষ্ঠ সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল পিলখানা। সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝে পেয়েছি? পাইনি। পিলখানার কথা উঠতেই উপস্থিত অনেকের চোখ ছলছল করে উঠল। যে বাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছিল এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে, সেই বাহিনী কিভাবে আজ মাথা তুলে দাঁড়াবে? নাসিরউদ্দিন পাটোয়ারি যেন সেই লুকোনো সত্যটাকেই আবার টেনে বের করে আনলেন দিনের আলোয়।
এরপর নাসিরউদ্দিন এমন এক প্রসঙ্গের অবতারণা করলেন যা পুরো পরিস্থিতিকে একটি রাজনৈতিক থ্রিলারের দিকে মোড় করে নিল। কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে একটা বড় খুনের ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নাকি নির্দেশ দিয়েছিলেন। এই কথা যদি সত্যি হয় তবে আমার প্রশ্ন তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদির খুনি পালিয়ে যায়? ওসমান হাদি একটি নাম যে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট রহস্যের জন্ম দিয়েছে। এত কড়া নিরাপত্তা, এত বিজেপি বিএসএফ এর নজরদারি, তারপরেও একজন দাগী আসামি কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেল? নাসিরউদ্দিন সরাসরি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন। এটা সরকারের চরম ব্যর্থতা, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? সীমান্ত কি তবে সাধারণ গরিব মানুষকে গুলি করে মারার জন্য? আর বড় বড় অপরাধীরা কি এই সীমান্ত দিয়েই ভিআইপি প্রোটোকলে পার হয়ে যায়? তিনি স্পষ্ট ভাষায় বললেন, এটা কি জামাত করেছে, নাকি এনসিপি করেছে, নাকি বিএনপি করেছে? এইসব দোষারোপের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জজ মিয়া নাটক আর চলবে না। জজ মিয়া নাটক বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম কলঙ্কজনক এক অধ্যায়, যেখানে আসল অপরাধীদের আড়াল করতে একজন নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছিল। নাসিরউদ্দিন সতর্ক করে দিলেন যে আবার যেন সেই পুরনো স্ক্রিপ্টের নাটক মঞ্চস্থ না হয়। বক্তব্যের শেষ পর্যায়ে এসে নাসিরউদ্দিন পাটোয়ারী বর্তমান সরকারের প্রতি এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খুনি কে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমসি করেন, যদি সময় ক্ষেপণ করেন, তাহলে আপনারা সেই একই পথে হাঁটছেন। শেখ হাসিনার আমলে বা অতীতে যেভাবে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি, বাংলাদেশের সেই পথেই আপনারা হাঁটছেন। সাগর রুনি এক যুগ পেরিয়ে গেলেও যে সাংবাদিক দম্পতির খুনের কোনো কুলকিনারা হয়নি। দিনের পর দিন তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে আর বিচারের বাণী নিভৃতে কেটেছে। নাসিরউদ্দিন বর্তমান সরকারকে মনে করিয়ে দিলেন যে যদি তারা ওসমান হাদি কিংবা সীমান্তের এই হত্যাকাণ্ডগুলোর সঠিক বিচার করতে না পারে, তবে ইতিহাস তাদেরও সেই একই ব্যর্থতার কাতারে দাঁড় করাবে। বিচারহীনতার এই সংস্কৃতি ভাঙতে হবে। খুনি রাষ্ট্রকে যেমন জবাবদিহির আওতায় আনতে হবে, তেমনি দেশের ভেতরের খুনিদেরও শাস্তি দিতে হবে। আর কোনো জজমিয়া নয়, আর কোনো সাগররুনি নয়। তার এই শেষ কথাগুলো সীমান্তের বাতাসে এক অমোঘ সত্যের মতো প্রতিধ্বনিত হতে লাগল। নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য শেষ হয়েছে। মানুষ ধীরে ধীরে ফিরে যাচ্ছে তাদের ঘরে, কিন্তু সীমান্তের সেই কাঁটাতার আগের মতোই দাঁড়িয়ে আছে। রাত নামলো আবার। আজ রাতের কুয়াশা যেন একটু বেশি ঘন। সার্চ লাইটের আলো আজ ঠিক মতো কাঁটাতার ভেদ করতে পারছে না। ঢাকা শহরের কোন এক অভিজাত এলাকার একটি গোপন ফ্ল্যাটে বসে কয়েকজন মানুষ টিভিতে নাসিরউদ্দিন পাটোয়ারীর এই বক্তব্যের ক্লিপ দেখছেন। তাদের মুখে কোনো রা নেই। একজন ধীরে সুস্থে তার চুরুটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিলেন। লোকটা বেশি কথা বলছে। অন্ধকারে ঢাকা একটি কণ্ঠস্বর ভেসে এলো। তা তো বলছেই, কিন্তু এখন কি করা যায়? মানুষ তো খেপে উঠছে। মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল। একটা নতুন ইস্যু তৈরি করো। ওসমান হাদির খবরটা যাতে চাপা পড়ে যায় তার ব্যবস্থা করো। আর সীমান্ত যেমন আছে তেমনই থাকবে। কাঁটাতারে রক্ত না ঝরলে ভয়টা বেঁচে থাকবে কিভাবে? আমাদের ভয়টাই দরকার। দূরে কোথাও একটা সাইরেন বেজে উঠল। ক্ষমতার এই ছায়াযুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারীরা কেবল একজন বিদ্রোহী চরিত্র, যারা ক্ষণিকের জন্য আলোড়ন তোলে। কিন্তু ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রযন্ত্রের শেকড় অনেক গভীরে। সীমান্তের সেই কুয়াশার ভেতরে হঠাৎ একটি ছায়ামূর্তি দেখা গেল। সে খুব সন্তর্পণে কাঁটাতারের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাতে কোনো অস্ত্র নেই, শুধু একটা ছোট ব্যাগ। ওপারের সার্চ লাইটটা হঠাৎ তার ওপর থেকে ঘুরে অন্যদিকে চলে গেল, ঠিক যেন পূর্ব পরিকল্পিত। ছায়ামূর্তিটা অনায়াসেই গলে গেল কাঁটাতারের ফাঁক গলে। কে এলো? আরো একজন ওসমান হাদির খুনি, নাকি নতুন কোন ষড়যন্ত্রের বীজ? উত্তর কেউ জানে না। রাত গভীর হয়। রাজনীতি তারা আপন গতিতে চলতে থাকে, যেখানে রক্ত, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লোভে মানুষ পরিণত হয় কেবলই দাবার গুটিতে।